আজকে আমরা কিভাবে স্যালারি শিট বানাতে হয় আমরা তার উপরে ক্লাস করব। আমরা যদি আমাদের যে ফরম্যাটটা আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি সেখানে যদি আমরা দেখি যে সমস্ত ফিল্ডগুলো বেসিক্যালি স্যালারি শিটে ইউজ হয়ে থাকে, যেমন কি এমপ্লয়ি একটা কোড থাকবে, যেমনভাবে আমরা স্টুডেন্ট আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে, রোল নাম্বার আছে, ঠিক এভরি এমপ্লয়ির একটা করে স্পেসিফিক কোড থাকে যেটাকে এমপ্লয়ি কোড বা আইডি বলা হয়ে থাকে। এবারে প্রত্যেকের ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছে, কে কোন ডিপার্টমেন্টে থাকে, আইটি আছে, এইচআর আছে, সিভিল আছে, মেকানিক্যাল আছে। এবারে স্পেসিফিক ডিপার্টমেন্টে কোন ডেজিগনেশনে সে কাজ করে বা তার ডেজিগনেশন কি এখানে সেটাও আমরা দিয়ে রেখেছি। এবারে এভরি এমপ্লয়ির যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয় সেই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেওয়া আছে। এবারে মাসের আমরা স্যালারি শিট প্রিপেয়ার করছি। আচ্ছা, এখানে যদি আমরা দেখি জুন মাসের টোটাল ওয়ার্কিং ডেজ কত, জুন মাসের টোটাল ওয়ার্কিং ডেজ আমরা যদি লক্ষ্য করি, আমরা এর আগে একটা ক্লাস করেছিলাম অ্যাটেন্ডেন্স তৈরি করার ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাটেন্ডেন্স বানাবো। সেখানে আমরা একটা জুন মাসের একটা অ্যাটেন্ডেন্স শিট বানিয়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম সেখানে টোটাল 30 ডেজ আছে, তার মধ্যে টোটাল ওয়ার্কিং ডেজ আছে 26 ডেজ, বিকজ 4টে হলিডে বাদ গিয়েছে। সেই হিসাবে আমরা যদি দেখি এখানে আমাদের টোটাল ওয়ার্কিং ডেজ 26। এটা কালার দিয়ে দিই। স্পেসিফিক একটা এমপ্লয়ি লাইক ধরো দীপক বেরা, যে আমাদের প্রথম এমপ্লয়ি আছে, তার এই মাসের প্রেজেন্ট ডেজ আমরা এটাও অ্যাটেন্ডেন্স শিটে ক্যালকুলেশন করেছিলাম। যদি আমরা ওই ভ্যালুটাকেই এখানে আনতে চাই তাহলে আমরা এক কাজ করতে পারি, ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আমরা অ্যাটেন্ডেন্স শিটে এসে প্রেজেন্ট ডেজ যে ক্লিক করলাম, জাস্ট এন্টার দিলাম। আমরা যদি দেখি, দেখো এটাকে আমরা অটোফিট করে দিতে পারি। ওকে, তাহলে আমাদের প্রেজেন্ট ডেজ এই মাসের টোটাল 26 ডেজের মধ্যে 20 ডেজ প্রেজেন্ট হয়েছে দীপক বেলা। আচ্ছা, এবারে কোনো কোনো কোম্পানি তাদের কাজের অনেক বেশি চাপ থাকলে তারা কি করে, এমপ্লয়িদের ওভারটাইম করিয়ে থাকে, তার জন্য স্পেসিফিক তারা পেমেন্ট করে থাকে। দেখা যায় যে সাধারণ সাধারণ ডে হিসাবে যে পেমেন্টটা পেয়ে থাকে সে তুলনায় হিসাব করে দেখা যায় ওভারটাইম হিসাবে যদি কাউকে কাজ করানো হয় তাকে তার থেকে বেশি পেমেন্ট করতে হয়। তো আমরা ধরে নিলাম এখানে র্যান্ডমলি আমরা কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি, দ্যাট মিন হচ্ছে ওভারটাইম আওয়ার। সেক্ষেত্রে আমরা একটা ফাংশন ইউজ করব। ওভারটাইম আমরা একটা র্যান্ডমলি কিছু ভ্যালু বসাতে চাইছি, সেক্ষেত্রে আমরা একটা ফাংশন ইউজ করতে পারি। অ্যাট ফার্স্ট পুরোটাকে সিলেক্ট করলাম, ইকুয়াল র্যান্ডম বিটুইন, সিলেক্ট করার পর ট্যাব দিলাম, দেন এখানে বটম ভ্যালু জাস্ট সাপোজ 60 দিলাম, আর মিনিমাম ভ্যালু সরি বটম ভ্যালু 30 দিলাম, অ্যান্ড টপ ভ্যালু 70 দিলাম। এই 30 টু 70 মধ্যে ভ্যালুগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আমি কন্ট্রোল প্রেস করে এন্টার দিলাম। এক্ষেত্রে দেখো
নরমালি কিছু ভ্যালু এখানে চলে এসছে। এরপরে বেসিক স্যালারি, এটা একটা ফিক্সড ভ্যালু করে দেওয়া থাকে, কোম্পানির আগে থেকেই এই চুক্তি করা থাকে যে বেসিক স্যালারি কি হবে। এবার এই বেসিক স্যালারির ওপরেই অ্যাকচুয়ালি বাদ বাকি ফিল্ডগুলো বেসিক্যালি ক্যালকুলেশন হয়ে থাকে, যার মধ্যে ডেজ ওয়ার্ক পেড এমপ্লয়ি, প্রথম এমপ্লয়ি এর ক্ষেত্রে আমরা যদি প্রথমে আমরা হিসাব করি তাহলে দেখা গেছে যে এই মাসে টোটাল 26 ওয়ার্ক ডে ছিল, কিন্তু ওই এমপ্লয়ি প্রেজেন্ট হয়েছিল 20 ডেজ। এখানে যদি নো ওয়ার্ক নো পে সিস্টেমে আমরা কাজ করে থাকি তাহলে এর 20 ডেজের আমরা পেমেন্ট ক্যালকুলেশন করব। সেক্ষেত্রে আমরা কি করব, ইকুয়াল, তাহলে এই যে 31, আচ্ছা 31 কে কাজ করে এটা 26 করে দিচ্ছি, 26। আচ্ছা, এই কাজ করছি এখানে ওই ওটি আওয়ারটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, বিকজ এখানে একটা ফাংশন লেগে আছে বলে অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে। সেক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, এটা সিলেক্ট করে এটাকে কপি করলাম, দেন কন্ট্রোল অল্ট ভি দিলাম, এখানে ভ্যালু সিলেক্ট করলাম অ্যান্ড ওকে, এসকেপ। এখানে আর কোনো ফাংশন নেই, তাই বারবার এই ভ্যালুগুলো আর চেঞ্জ হয়ে যাবে না। ওকে, তো ফার্স্ট এমপ্লয়ি যার টোটাল বেসিক স্যালারি 26,000 আর জুন মাসে টোটাল ওয়ার্কিং ডেজ 26, কিন্তু এমপ্লয়ি প্রেজেন্ট হয়েছে 20 ডেজ, তাহলে এর পেমেন্ট কত হবে, ওয়ার্ক ডেজ পেমেন্ট হিসাবে আমরা ক্যালকুলেশন করতে গেলে তাহলে ইকুয়াল 26,000 ডিভাইডেড নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ইন্টু প্রেজেন্ট ডেজ, 26 ডেজ, 26 দিনে 26,000 টাকা, তাহলে 20 দিনে 20,000 টাকা। এভাবে আমরা ক্যালকুলেশন করলাম, দেন অটোফিল করলাম। নেক্সট, ওটি স্যালারি, প্রত্যেক এমপ্লয়ি যে ওভারটাইম করেছে জুন মাসে, যে যত ওভারটাইম করেছে আওয়ার হিসেবে এখানে দেওয়া আছে। তো প্রথমে 31 আওয়ার এই মাসে ওভারটাইম করেছে। আচ্ছা, অ্যাপ্রক্স আমরা একটা পেমেন্ট দিয়ে দিচ্ছি যে পার আওয়ার 150 রুপিস করে দেওয়া হবে। সেক্ষেত্রে প্রথম এমপ্লয়ির কত পাবে, ওটি আওয়ার ইন্টু 150। সেক্ষেত্রে আমরা এটাকে কারেন্সিতে কনভার্ট করে নিলাম। এইচআর, হাউস রেন্ট অ্যালাউন্স। আচ্ছা, হাউস রেন্ট অ্যালাউন্স বেসিক্যালি বেসিকের উপরে স্পেসিফিক পার্সেন্টেজ দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা এইচআর ক্যালকুলেশন করব। আচ্ছা চলো, এইচআর ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা স্পেসিফিক কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে পেমেন্টটা দেবো। যদি এটা সব ক্ষেত্রে হয় না, বাট আমরা কিছু টাস্ক শেখার ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। ইফ ফাংশন অ্যাপ্লাই করে আমরা হাউস রেন্ট ক্যালকুলেশন করব। ডেজিগনেশনের উপরে আমরা ডিপেন্ড করে এইচআর ক্যালকুলেশন করব। সেক্ষেত্রে আমরা প্রথমে ইফ দিলাম, ব্র্যাকেট, again or logical statement and okay. আমরা এই কন্ডিশনে এইচআরে দেব যে সমস্ত এমপ্লয়ি যদি ম্যানেজার হয়,
বা যদি ইঞ্জিনিয়ার হয়, ডাবল ইনভার্টেড কমার মধ্যে ডেজিগনেশন গুলোকে দিতে হবে। এগেন আবার এটাতে ক্লিক করব। যদি জেনারেল ম্যানেজার হয়, এই তিনটে ডেজিগনেশনের ক্ষেত্রে আমরা অ্যাপ্রক্স একটা ভ্যালু 15,000 দিলাম। এগেন অ্যানাদার, যদি এরা না হয়, অর্থাৎ কি যাদের ডেজিগনেশন এদের বাইরে, তাদের ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা এগেন একটা ইফ ইউজ করলাম এবং অর ইউজ করলাম। যদি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট হয়, যদি ক্যাশিয়ার হয়, যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়, যদি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট হয়, তাহলে এদের ক্ষেত্রে 12,000 ধার্য করা। এদের বাইরে আর যে সমস্ত এমপ্লয়ি আছে তাদেরকে র্যান্ডমলি 9,000 দেওয়া হবে। দেন ব্র্যাকেট ক্লোজ, 1 2, দুটো ইফ দিয়েছি, সেক্ষেত্রে আমরা দুটো ইফ ব্র্যাকেট ক্লোজ করার পর দেন একটা। এবার আমরা ডিএ ক্যালকুলেশন করব। ডিএ ডেয়ারনেস অ্যালাউন্স। বেসিক্যালি যদি মুদ্রাস্ফীতি হয়ে থাকে, মুদ্রাস্ফীতি এটা দিনের পর দিন হতেই থাকে, সেই ক্ষেত্রে কোনো এক এমপ্লয়ি তার বা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো কিছু যাতে না খুব সমস্যার মধ্যে পড়ে, তার জন্য এমপ্লয়িকে ডিএ দেওয়া হয়ে থাকে। ডিএ স্পেসিফিক রেট থাকে না, সেক্ষেত্রে অবশ্য ডিপেন্ড করবে এমপ্লয়ীদের কত পার্সেন্ট ডিএ দিবে, সেটা তারা নির্দিষ্ট করে থাকে। এক্ষেত্রে কোনো রুলস তেমন একটা বেসিক্যালি থাকে না। গভর্নমেন্টের ক্ষেত্রে হয়তো কম বেশি রুলস আছে, বাট প্রাইভেটের ক্ষেত্রে থাকে না। এক্ষেত্রে আমরা বেসিকের উপরে র্যান্ডমলি ধরে নিলাম 40% আমরা ডিএ ক্যালকুলেশন করব। এবারে সিএ কমিউটেটিং অ্যালাউন্স। এমপ্লয়িরা বাড়ি থেকে অফিস বা অফিস থেকে বাড়ি এই যাতায়াতের ক্ষেত্রে কোম্পানি এদের যে অ্যালাউন্স দিয়ে থাকে তাকে কমিউটেটিং অ্যালাউন্স বলা হয়ে থাকে। সেটাও একটা স্পেসিফিক পার্সেন্টেজ বেসিকের উপরে আমরা ক্যালকুলেশন করতে পারি। এটা 15% আমরা ফিক্সড করলাম যে বেসিকের 15% সিএ দেওয়া হবে। ট্রান্সপোর্ট অ্যালাউন্স। অনেক সময় এমপ্লয়ীদের অফিসের বাইরে বিভিন্ন ক্ষেত্রে যাতায়াত করতে হয়, তার জন্য তার খাওয়া দাওয়া থাকা যাতায়াতের বাবদ যে সমস্ত খরচ কোম্পানি দিয়ে থাকে সেটা একেবারে মান্থের শেষে স্যালারি শিটের সঙ্গেই দেওয়া হয়ে থাকে। তো সেখানে
সবাই যে পাবে তা নয়, যারা যারা কোম্পানির তরফ থেকে বিভিন্ন জায়গাতে ভিজিট করে সেক্ষেত্রে তাদেরকেই দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা সবাইকেই দিলাম না, এটা র্যান্ডমলি কিছু আমরা ভ্যালু বসিয়ে দিচ্ছি। যাদেরকে দেওয়া হচ্ছে না বা যাদের এরকম কোনো বিষয় ছিল না সেক্ষেত্রে তাদের 0 করে দিচ্ছে। যদি কিছু মেডিকেল অ্যালাউন্স বা স্পেশাল কিছু অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রেও আমরা একটা একটা ভ্যালু র্যান্ডমলি আমরা বসিয়ে দিতে পারি। সবাইকে দিতে হবে বা সবার ক্ষেত্রে এটা মেডিকেল তো আর সবার ক্ষেত্রে সবাইকে সব মাসে দেওয়া হয় না, বা স্পেশাল কিছু যদি অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রেও সবাইকেও দেওয়া হয় না। এখানেও আমরা কিছু এমপ্লয়িকে র্যান্ডমলি স্পেশাল অ্যালাউন্স আমরা দিয়ে দিচ্ছি। days work by paid, outstanding overtime salary, house rents, DA, CA, transport, special allowance, এই সবগুলো হচ্ছে আর্নিংস এর আন্ডারে পড়ে। এই সবগুলোকে আমরা যদি সাম করি তাহলে আমরা গ্রস স্যালারি পাচ্ছি। কোন একজন এমপ্লয়ি বা প্রথম এমপ্লয়ির ক্ষেত্রে আমরা যদি ধরে থাকি তাহলে এই জুন মাসে তার গ্রস স্যালারি 60,220। সেক্ষেত্রে তার পিএফ বা ইপিএফ যেটা ডিডাকশন করা হবে, আচ্ছা ইপিএফ দ্যাট মিন প্রভিডেন্ট ফান্ডের জন্য এমপ্লয়ীদের কাছ থেকে এই গ্রস স্যালারি থেকে কিছু টাকা কেটে নেওয়া হয়, যেটা এমপ্লয়ি রিটায়ারকালীন বা কোনো সময় যদি কোনো রকম তার আর্থিকভাবে যদি তার প্রয়োজনীয়তা পড়ে সে এই ইপিএফ ফান্ড থেকে টাকা লোন নিতে পারে বা অবসরকালীন একেবারে পুরো সে বেনিফিট পেতে পারে। সেক্ষেত্রে প্রত্যেক মাসে এমপ্লয়ির কাছ থেকে বেসিক আর ডিএ যোগফলের 12% ইপিএফ বাবদ টাকা কেটে নেওয়া হয়, ডিডাক্ট করে নেওয়া হয়। সেক্ষেত্রে আমরা বেসিক স্যালারি প্লাস ডিএ এর 12%, হেলথ ইন্স্যুরেন্স ইএসআই এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স, এটা একটা সংস্থা ইএসসিআই উপরে 4% ইন্স্যুরেন্স কোম্পানিকে দেওয়া হয়ে থাকে। সিস্টেমেটিক্যালি ভাবে এমপ্লয়ি তার গ্রস স্যালারি থেকে 0.75 এটা পেমেন্ট করবে আর কোম্পানি পেমেন্ট করবে 3.25। এর জন্য কত টাকা ডিডাক্ট হবে? গ্রস ইন্টু 0.75%। এখানে আরেকটা কন্ডিশন আছে, তার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল যে সমস্ত এমপ্লয়ির গ্রস স্যালারি less than 21,000। তাহলে আমরা ক্যালকুলেশন করতে গেলে ইফ গ্রস স্যালারি less than 21,000 তারাই গ্রস স্যালারি 0.75% দিয়ে থাকবে।
আর বাদ বাকির ক্ষেত্রে 0। এখানে কোনো এমপ্লয়ি এলিজিবল নয়, সেক্ষেত্রে আমরা জাস্ট একটা আচ্ছা একটা ভ্যালু কমিয়ে দিচ্ছি। দেখি সেক্ষেত্রেও হচ্ছে না। ওকে, এখানে যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের ইএসআই অ্যাপ্লিকেবল নয়, তারা ডিরেক্টলি মেডিকেল বেনিফিট পেয়ে যাবে। এবারে আমরা ক্যালকুলেশন করব পি ট্যাক্স। পি ট্যাক্স এটা রাজ্য সরকারের একটা আর্নিং, যেখানে এভরি এমপ্লয়ি তাদের ইনকামের একটা বেসিক অংশ সরকারকে প্রত্যেক মাসে পেমেন্ট করে থাকবে, তাকে পি ট্যাক্স বলে। মূলত গ্রস স্যালারির উপরে পি ট্যাক্সটা ক্যালকুলেশন হয়ে থাকে। এখানে যে স্ল্যাবটা আমরা তৈরি করেছি, যেটাই অ্যাকচুয়ালি কি মেনটেন করা হয়, যদি এখানে আমরা ইফ কন্ডিশন ইউজ করব, ইফ গ্রস স্যালারি যদি গ্রেটার দেন 40,000 হয়ে থাকে, তাকে ডিরেক্টলি 200 তার কাছ থেকে পি ট্যাক্স বাবদ ডিডাক্ট করা হবে। এর থেকে যাদের কম ইনকাম, সেখানে এগেন আমরা ইফ একটা ইউজ করব, এগেন গ্রেটার দেন 25,000 বা তার বেশি হলে ডিরেক্টলি 150 রুপিস পার মান্থ পি ট্যাক্স বাবদ ডিডাক্ট করা হবে। 25,000 এর যদি কম হয়, এগেন ইফ গ্রস স্যালারি greater than 15,000, সেক্ষেত্রে 130 রুপিস পার মান্থ পি ট্যাক্স। এর থেকে কম হলে এগেন গ্রস স্যালারি গ্রেটার দেন 10,000, সেক্ষেত্রে 110 টাকা। তার নিচে যাদের গ্রস স্যালারি হবে তাদের ক্ষেত্রে কোনো পি ট্যাক্স দিতে হবে না। ওকে, এখানে আমরা ক্লোজ করলাম। আর্নিং গুলোর যোগফল গ্রস স্যালারি। এরপরে ইপিএফ, ইএসআই বা পি ট্যাক্স এর জন্য এই গ্রস স্যালারি থেকে এই অংশগুলো ডিডাক্ট হয়ে যাবে। ডিডাক্ট হয়ে যাওয়ার পর এমপ্লয়ি ইন হ্যান্ড যে স্যালারিটা মান্থলি পাবে সেটাই হচ্ছে নেট স্যালারি। সেটা আমরা গ্রস স্যালারি মাইনাস পিএফ প্লাস ইএসআই প্লাস পি ট্যাক্স ক্লোজ। ওকে, এভাবে আমরা স্যালারি শিট প্রিপেয়ার করতে পারি।